আপকি আদালতে ফিল্ম স্টার ববি দেওলের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজের পরিবারের ঐতিহ্যের উল্লঙ্ঘন করেছেন। দেখুন, আপনার পরিবারের পরম্পরা হলো ধর্মেন্দ্রজি কখনো ভিলেনের রোল করেননি, নেগেটিভ রোল করেননি। সানি কখনো নেগেটিভ রোল করেননি, কিন্তু আপনি ভিলেন হয়ে গেছেন, নেগেটিভ রোল করেছেন। বাবা নিরালা। আসলে জপনাম জপনাম। আসলে কি, যখন যখন আমি খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসি, তখন ওটিটি প্ল্যাটফর্ম আমাকে অনেক সাহায্য করেছে। আমি একা নয়, কত অ্যাক্টর, কত টেকনিশিয়ান প্ল্যাটফর্মে কাজ করেছে তারা। আর ততদিনে আমি স্থির করে নিয়েছিলাম যে আমি এত ফিল্ম দেখেছি নিজের লাইফে। হিরো হিরোই হয়, কিন্তু অনেক সময় কিছু ক্যারেক্টার এমন হয় ফিল্মে, যারা আপনারা থিয়েটার থেকে বাইরে যখন আসেন, তখন তারাও আপনার সাথেই থেকে যায়। তো আমি ডিসাইড করেছি আমি তেমন ক্যারেক্টারই চুজ করব, তেমনই ক্যারেক্টার প্লে করব আমি। তো তখন রেপিস্ট, কারাপ্ট, বেঈমান। আর সেটাও বাবাদের নামে। আরে, আর কি যে বলি আমি, এত কিছু ভেবে তো আমি করিনি। মানে যেদিন যখন আমি প্রকাশজির কাছে গিয়েছিলাম, আমি কি জানি যে কাহিনী শুনেছি, আমি ভেবেছি যে আমাকে পুলিশ অফিসারের রোলটা অফার করবেন উনি, যেটা দর্শন প্লে করেছে। তো যখন পুরো কাহিনীটা যতটা ছিল সিনপসিস শোনায় আর বলে যে, আমি বলি যে ইন্টারেস্টিং প্রকাশজি, বলেন তো আই ওয়ান্ট ইউ টু প্লে দ্য বাবা। আমি বলি এ তো আমি ভাবিও নি। তো যখন তো যখন আ আপনার আপনার কাছে যখন কাজ থাকে না, আর তখন যদি এমন রোল পান, আপনি চাইছেন যে যেটা আপনার কমফোর্ট জোনের বাইরেই হোক। তো আমি বলি, "আই উইল ডু ইট। ইট ইস এ চ্যালেঞ্জ ফর মি।" আর যে ফিল্মে আছে, যেটা অ্যাক্টর করে, বাস্তবে তো আমরা কাউকে খুন করি না, খারাপ কিছু করিও না। আমরা জাস্ট শুধু সেখানে পারফর্ম করি। না, মানুষ মামলা করেছে আপনার বিরুদ্ধে যে আপনি বাবাদের আশ্রমের বদনাম করে দিয়েছেন। বদনাম করে দিয়েছি। সেই জন্যই তো টাইটেলটা চেঞ্জ হয়েছে। আগে আশ্রম ছিল, পরে নাম হয় বদনাম আশ্রম। বোধহয় সেই জন্যই চেঞ্জ করেছে টাইটেলটা। আর কেউ কেউ বলে যে এই যে বাবা রাম রহিম ছিল, তার লাইফ নিয়ে, বা এটা আসারাম বাপুর লাইফের ওপর। আমি আসলে কোনো বাবার জীবন তো সেরকম ফলো করিনি। তবে আমাদের সোসাইটিতে যা ঘটে থাকে, মুভিতে সেই সব রিফ্লেক্ট করে। এটাই দেখাতে চায় যে আমাদের সোসাইটিতে এমন লোক আছে। আর কাহিনী তখনই আপনারা বুঝতে পারেন, তখনই আপনারা তার ব্যথা অনুভব করেন, তার ভালোটা দেখতে পান। আর দ্যাট ইজ ওয়াই এত বড় হিট হয়েছে ওটা। কারণ কত শহরে, ছোট গ্রামে এমন বাবারা আছেন, যাদের অনেক, অনেক ভালোও হন, কিন্তু যে ২-১ জন খারাপ থাকেন, যে যারা কত, কত মানুষের জীবন নষ্ট করে দেয়। আপনাকে কোন ভণ্ড বাবা ইন্সপায়ার করেছে এই রোলটা করার জন্য? আমি অ্যাকচুয়ালি কখনো YouTube বেশি দেখি না। জানি যে এসব কে কি করছে। আমি এসবের থেকে দূরেই থাকি। কারণ আমার জগৎ একদম আলাদাই ওয়ার্ল্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। জানি না কি ঘটতে চলেছে, এখন এরপরে কি হবে মানুষের সঙ্গে। কারণ একদম যে ডেপথ থাকতো আগে মানুষে, সেসব শ্যালো হয়ে যাচ্ছে। সবাই ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে। তো আমি এইসবের থেকে দূরে থাকি। কারণ যে পরিবেশে আমি জন্মেছিলাম, বড় হয়েছি, তার ভেতরেও এইসব নেই এখন আর। আমি কিছু কখনো ফলো করিনি এইসব। তো যখন প্রকাশজির কাছে আমি যাই, আমি ওনাকে বলি, "প্রকাশজি", সোজা আমাকে উনি বলেন, "কিছু দেখো না তুমি। কোনো বাবার আ YouTube ভিডিও তুমি দেখো না। শুধু এইটুকু মাথায় রেখো, যখন তুমি কথা বলো, তখন লোকে শোনে।" শুধু সেটাই মাথায় মানে রেখেছিলাম আপনার আমি। মনে হয়েছিল কিছু তো ভুল আপনি করেছেন। আপনি নিজের পাপাকেও বলেননি এই রোলটা করছেন। কারণ নিজের দাদাকেও বলেননি যে কোন রোল যেমন করতে আপনি চলেছেন। শুরুতে যে প্রশ্নটা আমাকে করেছেন, যে অভিযোগ আমার বিরুদ্ধে এনেছেন যে আমি ঐতিহ্য নষ্ট করে দিয়েছি। আমার পাপা আর দাদাকে মানুষ ওইভাবেই পছন্দ করত এবং ওরা কখনো নেগেটিভ করতে চাইতো না। পাপা একবারই নেগেটিভ করেছিলেন একটা ফিল্মে রাজেন্দ্র কুমারজির সঙ্গে, যাতে তো যারা খুব ভালোবাসা পেয়েছিল, কিন্তু ওই একবারই ছিল। আর আমি অ্যাজ অ্যান অ্যাক্টর চাইনি আমি এইসব ওটাই ফলো করব, কারণ এতে কাজ হচ্ছিল না। এবং সেই জন্যই অ্যাজ অ্যান অ্যাক্টর আই ওয়ান্টেড টু বি নোটিসেবল অ্যাক্টর। কারণ বিশ্বাস করি যে যখন আপনাকে অ্যাক্টর হিসেবে অ্যাকসেপ্ট করা হবে, তখন আপনার ইনিংস লম্বা হয়ে যায়। তো হ্যাঁ, আমি জানতাম যে যদি আমি বাবা দাদাকে বলি, যে অথবা মাকে বলি যে আমি এরকম একটা শো করছি, ডেফিনিটলি ওরা তখন আমাকে বারণ করতেন। এসব তো ছাড়ুন, রাত্রির ২টোর সময় সালমানের ফোন আসে আমার কাছে, যে, "ববি, শুনলাম তুই একটা শো করছিস এরকম।" আমি বলি, আমি ওকে ভালোবেসে মামু বলে ডাকি।
তো মামু না একদম না এরকম এর উপর বেস করে আমি বলি এর উপর কিছু নয় এসব বাবাদের উপর বেস করে করেছে। বলেন আচ্ছা তাহলে ঠিক আছে। তো আই পিপল তো ইউ নো যখন ধরমজি শোটা দেখেন তখন কি কানটা মুলেছিলেন? না অ্যাকচুয়ালি পাপা খুব কমই দেখেন এইসব কিছু। যখন ফিল্ম চলে মানে আমি ওর কাছে ফোন আসতে থাকে। মায়ের কাছেও ফোন আসতে থাকে। মার বান্ধবীদের যে, "আমরা আপনার ছোট ছেলের আশ্রমটা দেখেছি। মানে দারুণ কাজ করেছো।" আমি বলি, "দারুণ করেছি মানে, হ্যাঁ?" তো পাপাকে উনার বন্ধুরা যারা যারা ওনাকে চিনতেন, ওনাকে বলতে থাকে যে, "ছেলে কি কাজ করেছে রে আশ্রমে? অসাধারণ একটা শো।" তারপর আমার দাদার কাছেও ফোন আসতে শুরু করে। ওনার যেসব বেস্ট ফ্রেন্ড আছে, "ববির নাম্বার দাও আমাকে। I have to call him and tell him how good he was in this show." তো খুব ভালো লেগেছিল। দ্যাট সি ইভেনচুয়ালি অভিনেতা হিসেবে আমার থাকতে হবে ইন্ডিভিজুয়ালিটি। আপনার থাকতে হবে নিজস্ব দৃষ্টিভঙ্গি টুয়ার্ডস ইওর প্রফেশন। বিকজ আমরা সবাই পাপা এত বড় একটা সুপারস্টার, লেজেন্ড পাপা একজন। তো দাদা এত বড় সুপারস্টার, তো তার একটা ভার থাকে আমার উপরে। মানুষ এটাই ভেবে যায় ববিও এরকমই রোল করবে। আর আমি খুব লাকি যে ওটিটি প্ল্যাটফর্মের কারণে যে আলাদা ধরনের রোল করার সুযোগ পেয়েছি। যেমন আমি ক্লাস অফ 83 করেছি। আমি যেমন আশ্রম করেছি, আমি লাভ হোস্টেল করেছি। আর লাভ হোস্টেলেও নেগেটিভ ক্যারেক্টার ছিল আমার। তারপর আমি ব্যাচ অফ বলিউড করি, যেটা খুব বড় হিট হয়েছে। তো আমি তো আপনার ওয়েল উইশার হলেন সলমান খান। উনি কি বলেছেন এই রোলটার ব্যাপারে? হি ওয়াজ ভেরি হ্যাপি। মামু এত ভালো মানুষ না, মানে সলমান, মানে ও শুধু দিতে চায়। ওর এত বড় মন। ও সবসময় সবাইকে খুশি করতে চায়। মানে সেইজন্যই পাপা হয়তো বলতেন যে ও আমার মতনই। মানে সিমিলার কোয়ালিটিস ছিল। তো I always say যে যখন আমার ফোন আসে রেস 3 র জন্য সেই সময়, তার আগে একবারই আমরা CCL এ একটা সেলিব্রিটি ক্রিকেট লিগ। তো সেই সময় দাঁড়িয়ে রেখেছিলাম। আমি ট্রাই করছিলাম একটা প্রজেক্ট করার জন্য। কিন্তু সফল হচ্ছিলাম না। তো সালমানের সঙ্গে দেখা বলে, "এই দাড়ি কি করে রেখেছিস তুই? সেভ-টেভ কর না ঠিক করে।" আমি বলি, "না মামু, ফিল্ম বানানোর জন্য আমি একটু চেষ্টা করছি সেইজন্য ও।" তো দেখ ববি, আমার আমার ক্যারিয়ার চলছিল না ঠিকমতো। তো আমি সঞ্জয় দত্তের পিঠে চড়ে যাই। তারপর তোর দাদার পিঠেও চেপেছি। তখন আমি বলি, "আমাকে তোর পিঠে চড়তে দে তাহলে।" আর ওর ওই কথাটা মনে ছিল এবং কয়েক বছর পরে ও আমাকে ফোন করে, "ববি, শার্ট খুলবি কি?" আমি বলি, "আমি সব করতে রেডি ভাই।" আর এভাবেই আমি রেস 3 পাই। আর রেস 3 থেকে আমার অনেক বেনিফিট হয়। কারণ সালমান ইজ সুপারস্টার অফ দ্য মার্কেট। সবাই ওকে এত ভালোবাসে, সবাই ওর ফিল্ম দেখে, ওর সঙ্গে অভিনয়ের সুযোগ পাচ্ছি আমি। যারা ববি দেওয়ালকে চিনতই না, তারাও চিনতে পারে। অ্যান্ড দ্যাট রিয়ালি হেল্পড মি। আপনার কথাটা সত্যি যে সালমান খানের হৃদয় খুবই বড়। সবসময় অন্যদের সাহায্য করার চেষ্টা করে থাকেন। কিন্তু দাড়ি নিয়ে ওনার সমস্যা ছিল। শুনেছি আপনার মায়েরও দাড়ি নিয়ে প্রবলেম আছে। মাম্মি তো আছেই না, মা কখনো চানইনি। অ্যাকচুয়ালি ও বলে যে, "কালো করে নে, সাদা কেন রেখেছিস তুই?" বলেন, "আমার ছেলে তুই সবথেকে ছোট, সাদা কেন রাখিস বলতো?" আমি মাকে বোঝাতে থাকি যে, ক্যারেক্টার এমন যে সাদা রাখতে হবে আমাকে। কিন্তু এই যে বাবা নিরালায় আপনি নেগেটিভ রোল করেছেন, তাতে খুবই পপুলারিটি পেয়েছেন। সেই কারণেই ফিল্মে নেগেটিভ রোল পাচ্ছেন আপনি। অ্যানিমালেও আপনি আসলে আমি যখন অ্যানিমেলের সম্পর্কে ভাবি, আমার মনে হয় না যে এটা নেগেটিভ ছিল। কারণ আমার একটা গ্রে ক্যারেক্টার ছিল যে নিজের সবকিছু, নিজের গ্র্যান্ডফাদারকে আ আ আত্মহত্যা করতে সে নিজের চোখের সামনে দেখে নিয়েছে। আর এইসব কিছু হয় বড় ফ্যামিলি থেকে ওকে ধাক্কা মেরে বের করে দেওয়ার জন্য। যার ভিতরে একটা ক্রোধ ছিল, যা আমি রিভেঞ্জটা নেবই। আর সেইজন্য আমার ক্যারেক্টার ওরকম ছিল। তবে হ্যাঁ, যদি আপনি ভিজুয়ালি দেখেন তো ক্লাইম্যাক্সেও যদি আমাকে রণবীরকে একসাথে দেখেন তো আপনি বুঝতে পারবেন না যে কার পাশে আপনি থাকবেন। কারণ দুজনের কাহিনীতেই অনেক মিল আছে। অ্যান্ড আই ওয়াজ ভেরি লাকি ওই CCL এর কারণে আমি ওই রোলটা পেয়েছি। যখন আমি দাড়ি রেখেছিলাম তো সন্দীপ রেড্ডি দেখা করতে আসেন আর আমি দেখাই যে এই ফটোগ্রাফটা দেখুন এই CCL এর টাইমে ছিল। তো আমার এই এক্সপ্রেশনটাই চাই, এই লুকটাই চাই। দেখলেন? দাড়ি কাজে লেগে গেল, হ্যাঁ? রণবীরের খারাপ লাগেনি? আপনি ওকে মারেন, ফেলে দেন আর তারপর সিগারেট ধরান? আমি বলব আমার আমার ২ জন ফেভারিট অ্যাক্টর আছে। একজন হলো রণবীর আর একজন আলিয়া। আর আমি এত খুশি ছিলাম, এক তো ১ম এ সঞ্জীবের সঙ্গে কাজ করছি, তার উপর রণবীর আছে ফিল্মে।
ও এত ডাউন টু আর্থ, মানে এত বড় স্টার হওয়া সত্ত্বেও ও যখন সেটে থাকে মনেই হয় না যে ও সবার সাথে বসে কথা বলে, সবার সঙ্গে মেশে। যদি অন্য কোনো অ্যাক্টর হতো, যেমন আপনি বললেন যে আমি ওর পিঠের উপর পড়ে গিয়েছিলাম। সেই সময় অন দ্য স্পট সঞ্জীব ডিসাইড করেছিল আমি আমি পাঞ্চ করব, ও পড়ে যাবে আর আমি সিগারেটটা জ্বালাবো। অন্য কোনো অ্যাক্টর হলে মেনেই নিত না। ওর মধ্যে এতটাই সেলফ কনফিডেন্স আছে অ্যাজ অ্যান অ্যাক্টর, যেটা ডাইরেক্টর চায় এই ফিল্মের জন্য জরুরি, ও কখনো সেটাতে কিছু বলেনি। আর অন দ্য স্পট হয়েছে সেটা। আমার ফেভারিট রণবীর কাপুর আর আলিয়া। তো এত মেলামেশা হয় না, কিন্তু ওকে ছোটবেলা থেকেই আমি আলিয়া দেখে আসছি। সম্বন্ধেও আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে অ্যালফার সেটে আপনাদের মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। হ্যাঁ, আমাকেও মানে কোনো বন্ধু পাঠিয়েছিল কোনো স্ন্যাপশট একটা জিনিসের। তো আমি অবাক! মানে আমি ভাবি এটা কি? মানুষ এমন হয়েছে আজকাল, যা কিছু মানে আসে লিখে দেয় মনের মধ্যে। তো আমার আলফা ফিল্ম যেটা, তাতে আমি অ্যাগেইন রণবীরের সাথে আমি ফিল্মটা করি আর জানতে পারি যে আরও একটা ফিল্ম অ্যাপ্রুভ হচ্ছে আলিয়ার সাথে। আমি বলি এসব কি হচ্ছে আমার সাথে এখন? দুজনেই আমার ফেভারিট অ্যাক্টর, দুজনের সাথে আমি কাজ করার সুযোগ পাচ্ছি। তো শি ইজ সো নাইস, এত ভালো অ্যাক্ট্রেস, ফার্স্ট অফ অল এত প্রফেশনাল, এত হার্ড ওয়ার্ক করে, ও ফাইট সিকোয়েন্স করতে চায়, এইসব করতে চায়, সো প্রিপেয়ার্ড। আমি বুঝতেই পারি না কে কিভাবে এইসব লিখেছে। আর তারপর এটাও নয়, ও এটাও বলেছে যে ববি এত অসন্তুষ্ট যে আদিত্য চোপড়া ওকে আরও একটা ফিল্ম অফার করেছে। এখন এখন আমি I can't go around proving the point to anybody, but it is not true. I'm lucky that I'm here. আপনি প্রশ্নটা করছেন আমাকে আর আমি তার উত্তর আপনাকে দিচ্ছি। আসলে এটা কি যে ইনস্টাগ্রামে যে ইনফ্লুয়েন্স করে তার 90% কাহিনী মানে সত্যি হয় না। এইটুকু সত্যি থাকে আর এতটা সত্যিটা আদৌ থাকে না। এটাই হয়ে থাকে, কিন্তু আমাদের সবার অভ্যেস হয়ে গেছে। তবে কিন্তু মানে এই কথাটা কি সত্যি যে অ্যানিমালে রোল করার পর আপনার পশুদের সঙ্গে এত প্রেম হয়ে গেছে যে পরের ফিল্মের নাম বান্দার রেখেছেন? ইটস এ গুড ওয়ান, ইটস এ গুড ওয়ান, গুড ওয়ান। মানে যখন আসলে যখন ফিল্মটা বানাচ্ছিলাম তো তো নিখিল, প্রডিউসার নিখিল, ও একটা পুরোনো গান খুঁজছিল। এর জন্য খুব পপুলার হয়ে গেছিল, কাম অন বেবি দিল কিসকো দে দেই। তো আমার এতটাই ভালো লাগে, আমি বলি ফিল্মের টাইটেল হওয়াটা উচিত কাম অন বেবি দিল কিসকো দে দি। তো এরকমই আমার ইয়ার্কি ফাজলামি মারতাম সেটে বসে। কিন্তু বান্দা রিয়েলি সুটস দ্য ফিল্ম। কারণ কাহিনীটাই এরকম, ইটস বেসড অন ট্রু স্টোরি। ছোটবেলায় আপনি হয়তো দেখেই থাকবেন লট অফ ক্রুয়েলটি টু অ্যানিমাল। বাঁদর নিয়ে ঘুরে বেড়াতো আর ডুগডুগি বাজিয়ে বাঁদরের নাচ দেখাতো। মানে ওই যে মাদারি যাকে বলে। তো এই কাহিনীটাও সেরকমই। একজন মানুষের সঙ্গে এমন হচ্ছে। লাইফ লাইফ যে ওকে নাচাচ্ছে, ফেঁসে গেছে। আর ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং ফর মি। কারণ আমি সবসময় যে ক্যারেক্টার প্লে করেছি ও লার্জার দ্যান লাইফ। আর এত কন্ডিশন হয়ে যেতাম না লার্জার দ্যান লাইফ প্লে করার জন্য, যখন আপনাকে একটা রিয়েল ক্যারেক্টার প্লে করতে হবে। ইন দ্য সেন্স নরমাল যেমন আপনি কথা বলছেন, আমি কথা বলছি, ওটা খুব ডিফিকাল্ট হয়। তো আমার হিসেবে না, এটা না কি তেমন নেগেটিভ কিছু রোল? নয়। ওখানে কি আপনি খলনায়ক? সেরকম কিছু নয়। আসলে ব্যাপারটা হলো প্রোমো দেখে মানুষজন একটু কনফিউজ হয়ে যায়। আর না, না, অভ্যেস হয়ে গেছে আপনার ভিলেন হওয়ার। আরে আমি এখানে এত চেষ্টা করছি যে আমি একটা পজিটিভ রোল আমি পাই, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে একবার আপনার ইমেজ তৈরি হয়ে গেলে আপনাকে ওই রূপেই আপনাকে সবাই দেখতে চায়। তো জনতাকে জিজ্ঞেস করি কোন রূপে দেখতে চান ওনারা? আমরা সোশ্যাল মিডিয়ায় আপনার অনেক রিল দেখি যেগুলো ভাইরাল হয়েছে, লর্ড ববি, ডিজে ববি। আপনি কি এর পেছনের কাহিনী আমাদের কিছু বলবেন? শুরুর সময় একটু ট্রোলড হয়েছি আমি। কারণ আমরা যখন কাজ থাকে না তখন ইভেন্টে ডাকা হয়, কিছু পয়সা কামিয়ে নিই। ঠিক আছে? তো আমি দিল্লিতে যাই, একটা নাইট ক্লাব ছিল। তো ওরা আমাকে বলে যে, "আপনি কন্ট্রোলের পিছনে গিয়ে একবার দাঁড়ান। মানুষ ভাববে যে আপনি মিউজিক প্লে করছেন, তারপর আপনি চলে যাবেন।" ঠিক আছে, আমি তখন যাই। আর অবভিয়াসলি ববি দেওয়ালের গানই আমি বাজাবো। লোকও জানবে যে ববি দেওয়াল তো ববি দেওয়ালের গানই চালাবে। আর আমি ডিজে নই একেবারেই। আমার এত ফ্যানস আছে। আমি কখনো এত ভালোবাসা দেয় আমাদের ফ্যামিলিকে। ওরা এই সব কিছু ট্রোলিংয়ের পাশে, এর এগেইনস্টে তারা দাঁড়িয়ে রয়েছে। আর মানে এই সব কিছু মানে মেড দেম রিয়ালাইজ ববি দেওয়ালটা আসলে কে? আর সেখান থেকেই বোধহয় আমার নাম লর্ড হয়ে গেছে। আর আমি সবসময় ব্লেসড বোধহয় পাবার কারণে আমি এত ভালোবাসাটা পাই। আর এই যে এত ভালো মানে কি বলবো? মানে আমি কখনো ভাবিনি যে মানুষ আমাকে লর্ড বলে ডাকবে।
আর মানে এটা জাস্ট লাভ অ্যান্ড রেসপেক্ট। তো মানে আর আমি যে কি বলবো, মানে আমি সত্যি খুব ব্লেসড। আরো একটা প্রশ্ন নিয়ে নিই। অ্যানিমাল মুভিতে আপনার যে ফেমাস ডান্স স্টেপ ছিল জামাল কুডু গানে, স্যার ওটা আজকাল সব বিয়ের পার্টিতেই বাজে, কেউ না কেউ নিজের মাথায় গ্লাস রেখে ওই নাচটা নাচে। তো স্যার একবার ওই ডান্স স্টেপ করে দেখাবেন কি আমাদেরকে একটু প্লিজ? আরে আমি কিভাবে করব ডান্স? আমি তো এটাই বলতে চাইবো যে পিছনের কাহিনীর ব্যাপারে কিভাবে হয়েছে ওই ডান্সটা। এখন আর আমাকে সিকোয়েন্স দিয়েছে, আমার বিয়ে হতে চলেছে আর আমি খুব খুশি, আর মিউজিক বাজছে আর আমি ডান্স করছি। সঞ্জীব কোনো কোরিওগ্রাফার আনেনি। বলে, "তুই ডান্সটা করে নিবি ববি।" আমি বলি, "আরে ইয়ার, আমি তো আজ পর্যন্ত কোরিওগ্রাফার ছাড়া ডান্স কখনো করতে পারিনি।" তো আমি যখন ডান্স করতে শুরু করি তো কাট করে বলে, "তুই তো ববি দেওয়াল মনে হচ্ছে রে।" বলি, "তাহলে আর আমি কি লাগবো?" তো সৌরভ সচদেব যে আমার ব্রাদার প্লে করে ফিল্মে, তো আমি বলি, "আচ্ছা তুই ডান্স করে আমাকে দেখা তো, তুই কিভাবে করবি এখানে?" তো ভাবি ঠিক আছে, ওর স্টাইলটা আলাদা, সেটা আমি ফলো করব। আর আমার হাতে একটা গ্লাস ছিল বলে ওই শটটার মধ্যে, আরে ভাই এটা এক ঝটকায় আমার মাথায় আসে। মানে যে যখনই আমি পাঞ্জাবে যেতাম গরমের ছুটিতে, মানে শীতকালের ছুটিতে, পাপার সাথে তখন সবাই মিলে বসতাম, ওখানে সবাই মদ-টদ খেত। আর খাওয়ার পরে মানে সবাই পাঞ্জাবের যে পুরুষজন অ্যালফা হয়ে যেত তারা। মাথার উপরে বটলগুলো রাখতো, গ্লাস রাখতো। তো আমি ভাবি চলো আমি গ্লাসটা রেখে দেখি যে একবার কেমন লাগে। আর আমি কি জানি যে এটা এতটা পপুলার হয়ে যাবে। মানে সন্দীপের এত পছন্দ হয়েছে যে শুট করে এইভাবেই শুট করে, আর ইট বিকাম লাইক আ ভাইরাল থিং। মানে আমি ভাবি আমি আমি মানে যখন আমি বাইরে যাই বাচ্চারা আমাকে চিনে ফেলে। আমি বলি, "আরে এটা তো অ্যাডাল্ট ফিল্ম ছিল, বাচ্চারা কিভাবে চিনে নিচ্ছে?" তো তো পরে জানতে পারি যে ওরাও রিলগুলো তো দেখেছে, আর মানে এটা এতটাই পপুলার হয়েছে যে আমিও খুব হ্যাপি যে বাচ্চারাও আমাকে চিনতে পারছে। আহ, তো আশা করছেন যে বাচ্চারাও বান্দার দেখতে যাবে? কিন্তু সেটাও অ্যাডাল্ট ফিল্ম, এখনো পর্যন্ত সেন্সরে আছে, মানে অ্যাডাল্টই হবে, কারণ ওর সাবজেক্টটাই সেরকম। আর ইটস ভেরি ইন্টারেস্টিং, ভেরি চ্যালেঞ্জিং। আমি যখন ফিল্মটা করছিলাম এটা ১২-১৩ ঘন্টা শুটিং করেছি প্রতিদিন। ২৭ দিন বা ২৬ দিন ফিল্ম শেষ করি আমরা। আমার জন্য এটা একটা ওয়ার্কশপের মতো ছিল, অ্যাক্টিং এর ওয়ার্কশপ অনুরাগের সাথে। মানে আমি এত কিছু শিখেছি এর মাধ্যমে, কিভাবে নিজের মধ্যে ট্যাপ করতে হয় অ্যাজ অ্যান অ্যাক্টর, হাউ টু গেট দিস ইমোশনস। আর যত আমার সামনে অ্যাক্টরস ছিলেন সব এত ভালো অ্যাক্টর ছিলেন না ওনার। ওদের এনার্জির সাথে আমার এনার্জি জয়েন করে আর আমি শিখি, আর এটা একটা গ্রেট এক্সপেরিয়েন্স ফর মি অ্যাজ অ্যান অ্যাক্টর। কারণ আমি নিজের সব লজ্জা দূরে ঠেলে দিয়ে, মানে একদম নির্লজ্জ। সে বলে না, অভিনেতাকে সবসময় নির্লজ্জই হতে হয়, ইনোভেশন থাকলে হবে না। আর এই ফিল্মের জন্য সেটাই রিকোয়ারমেন্ট ছিল। আমি খুব পরিশ্রম করি, আর আই জাস্ট ট্রাই টু ডু দ্য বেস্ট। আমার আর এখানে যত মানুষ আছেন সবার শুভকামনা। আপনার ফিল্ম সফল হোক আর আপনি আরো একবার হিট হন পজিটিভ রোলে।